এই কাহিনীর সমস্ত চরিত্র এবং ঘটনা সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবে জীবিত বা মৃত কোনো ব্যক্তি অথবা কোনো ঘটনার সাথে এর মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। ব্যবহৃত অপ্রাকৃত এবং অলৌকিক ঘটনাক্রম পরিবেশনার উপক্রম মাত্র। কুসংস্কারে বিশ্বাস করবেন না, কুসংস্কার ছড়াবেন না। নমস্কার, আপনারা শুনছেন 221B হ্যারিসন রোড, বাংলার ভূত, বাংলার ভয়, উল্টো পাল্টা গল্প নয়। আমি প্রত্যয়, আর আমার সাথে আছে সুমিতেন্দ্র। আজ আপনারা শুনবেন অঙ্কিতা ঘোষের লেখা গ্রাম বাংলার ভূতের গল্প বৃষ্টি রাতে রেল লাইনে। দারোগার ভূমিকায় আদিত্য, বনমালী আর গল্প পাঠে আমি প্রত্যয়। This video is sponsored by the members of 221B Harrison Road. ফুট ছয়েকের লম্বা চওড়া মানুষটার গায়ের রং ময়লা, টিকালো নাক, নাকের নিচে মোটা গোঁপ, ঠোঁটের দুপাশ দিয়ে কিছুটা নেমে এসেছে। গালে দাড়ি নেই, তীক্ষ্ণ বুদ্ধিদীপ্ত চোখ জোড়া, প্রখর সাহসী এবং চাঁদরের লোকটি হলেন দারোগা অয়ন সামন্ত। তিনি এই এলাকায় আসার পর থেকে এখানে চুরি ডাকাতি অনেকটাই কমেছে। কমবে নাই বা কেন? এই রকম নির্ভীক ও কড়া মেজাজের দারোগা এই বীর গাঁয়ে এর আগে কোনোদিনও আসেননি। চতুর্দিকের গ্রামগুলির তুলনায় চুরি জোচ্চুরিতে এই গ্রাম ছিল সর্বোপরি। সর্বক্ষণ এই গ্রামে লেগেই থাকত অবৈধ ক্রিয়াকলাপ। অয়ন সামন্ত যবে থেকে এই গ্রামের শাসনের ভার নিজের হাতে তুলে নিলেন, তবে থেকে গ্রামবাসীরা যেন হাঁপ ছেড়ে বাঁচল। রাস্তায় মেয়েরা নির্ভয় সন্ধ্যাবেলার পরও যাতায়াত করতে শুরু করল। এমনকি টাকা পয়সা গয়নাগাটি নিয়েও গ্রামবাসীরা এখানে ওখানে যেতে শুরু করল স্বাচ্ছন্দ্যের রাতের বেলায়। বাড়ি থেকেও কিচ্ছু চুরি যাওয়ার ভয় রইল না তাদের, কারণ চুরি করার পর সেই চোর যদি দারোগা বাবুর হাতে পড়ে, তাহলে গ্রামের সকলের সামনে সেই চোরকে মেরে মেরে পিঠের চামড়া গুটিয়ে দিতেন এই নতুন দারোগা বাবু। সিঁধেল চোরদের শীত কাটার যন্ত্র ফেলে দিতে হলো, কারণ এই গ্রামে শীত কেটে গায়ে তেল মেখেও পালিয়ে বাঁচা যাবে না। দারোগা অয়ন সামন্তর পকেটে সর্বক্ষণ পিস্তল থাকে। মানুষের হাত থেকে যদিও বা পালানো যায়, পিস্তলের গুলি থেকে কোনোভাবে পালানো সম্ভব নয়। বলাই বাহুল্য, অয়ন সামন্ত এই গ্রামের অপরাধীদের কাছে ত্রাস হয়ে উঠলেও নিরীহ গ্রামবাসীদের কাছে তিনিই ভগবান। দারোগা অয়ন সামন্তর একটা অভ্যাস ছিল। রাতের বেলা সে মাঝে মাঝেই গ্রাম পরিদর্শন করতেন। এই গ্রামে পরিত্যক্ত কিছু স্থান ছিল, যেমন কুঠিবাড়ি, পুরনো কলেরা হাসপাতাল, পুরনো বন্ধ হয়ে যাওয়া কবরখানা ইত্যাদি। যেহেতু গ্রামের লোকেরা সেই দিকে কোশমিন কালেও যায় না, কাজেই অপরাধীরা সেখানে আত্মগোপন করে থাকতেই পারে। দারোগা অয়ন সামন্ত এই আশঙ্কায় রাত্রিবেলা চুপি চুপি একা একা হানা দিতেন এসব পরিত্যক্ত ফাঁকা স্থানে। শুধু অপরাধীরা নয়, থানায় বসে থাকা হাবিলদাররাও তটস্থ হয়ে থাকত এই দারোগা বাবুর ঠেলায়। একটুও অসাবধানতা বা ফাঁকিবাজি সামন্ত দারোগা একেবারে বরদাস্ত করতেন না। একদিনের কথা, বৃষ্টি পড়ছে অঝোরে, কড়কড় শব্দে ঝলসে উঠছে বিদ্যুৎ। অন্ধকার পরিবেশে শানিত তরবারি আকাশের বুক চিরে পৃথিবীর বুকে
সশব্দে পাঠিয়ে চলেছে আলোর ঝলক। এমনই এক বৃষ্টি মাখা রাতে থানায় বসে পুরনো রেকর্ডের পাতা উল্টে দেখছেন দারোগা অয়ন সামন্ত। বাইরের অস্থির হাওয়া বারে বারে তার জানালা লেগে খটখট শব্দ করে চলেছে। এমন সময় তার ঘরের দরজা ধাক্কিয়ে প্রবেশ করল বেঁচু। এই বেঁচু হলো অয়ন সামন্তর খবরই। দারোগা ওকে নিজের খরচে স্টেশনে একটা দোকান করে দিয়েছিলেন। ওর কাজ ছিল সন্দেহভাজন লোক দেখলেই অয়ন সামন্তর কাছে এসে খবর দেওয়া। তাই আজ ওর হঠাৎ আগমনে সামন্তবাবু একটুও বিস্মিত হলেন না। ক্ষণিকের জন্য বেঁচুর দিকে তাকিয়ে নিজের সামনের চেয়ারের দিকে ইশারা করে ওকে বসতে বললেন। বেঁচু গলায় ঝোলানো গামছায় মুখ মুছতে মুছতে বলল, দারোগাবাবু, খবর এনেছি। দারোগাবাবু খাতা থেকে মুখ না তুলেই বললেন, সে তো বুঝতেই পারছি। তা কি খবর এনেছো শুনি? আপনি তো জানেন দারোগাবাবু, সন্ধ্যার পর স্টেশনে ঠিক 8:35 শেষ ট্রেন ঢোকে। আজও সেই সময় ট্রেনটা এসে থামলো। আমি স্টোভের আঁচ বাড়িয়ে খদ্দেরের অপেক্ষা করছি, এমন সময় দেখলাম ট্রেন থেকে আপাতমস্তক মুড়ি দেওয়া দুজন মানুষ নামলো। ওদের হাতে একটা থলে ছিল। ট্রেন থেকে নেমে ওরা এদিক ওদিক তাকিয়ে স্টেশনেই একটা ছাউনির তলায় এসে বসলো। ওদের দেখে মনে হচ্ছিল ওরা ওই থলেটা একটু বেশি আগলে আগলে রাখছিল। ওদের মধ্যে কি ধরনের কথাবার্তা হচ্ছে সেটা শোনার জন্য আমি 2 ভাত চা নিয়ে ওদের কাছে গিয়ে শুনলাম। ওদের মধ্যে চ্যাংরা টাইপের ছেলেটা বলল, কাল সকালের প্রথম ট্রেনে এই গ্রাম ছেড়ে পালিয়ে যেতে হবে। এই কথা শুনে অন্যজন শুধু মাথা নাড়ল। আমার মনে হয় আজ রাতে এই গ্রামের চুরি ডাকাতি সেরে কাল প্রথম ট্রেন ধরে পালিয়ে যাওয়ার প্ল্যান করছে। দারোগাবাবু কোমরে পিস্তলখানা গুঁজে ডান হাতে একটা বৈদ্যুতিক টর্চ ও বাম হাতে ছাতা মাথায় দিয়ে সঙ্গে সঙ্গে রওনা দিলেন স্টেশনের দিকে। সেখানে পৌঁছে তিনি দেখলেন সেই ঝড় জলের মাঝে একটা ছাউনির তলায় গুটিসুটি মেরে বসে আছে দুজন মানুষ। দারোগাবাবুকে দেখে তারাও উঠে দাঁড়িয়ে পড়ল। অয়ন সামন্ত টর্চের আলো ফেললেন ওদের মুখে। ক্ষিপ্র হস্তে ওদের মুখ থেকে কাপড় সরিয়ে দিলেন। দুজনের মধ্যে একজন ছিল ছোকরা আর অন্যজন নারী। তুমুল জেরা করার পর যা জানা গেল তা হলো ওরা দুজনেই প্রাপ্তবয়স্ক। মেয়েটির নাম শিউলি আর ছেলেটির নাম রমাপদ। ওরা একে অপরকে ভালোবেসে বিয়ে করতে চায়। বাড়ির লোক রাজি না হওয়াতে পালিয়ে শ্রীরামপুর চলে যাচ্ছিল। একটানা গেলে কেউ খুঁজে নিতে পারে, তাই ওরা এই স্টেশনে বসে আবার ভোরে ট্রেনে রওনা দিতে চায়। ওদের সঙ্গে আনা সেই কাপড় থলের মধ্যে ছিল ওদের জামা কাপড় আর সামান্য কিছু টাকা পয়সা। বৃষ্টিতে ভিজে যেতে পারে এই ভয়তে ওরা থলেটা আগলে ধরে বসে আছে। মনে মনে অয়ন সামন্ত পেঁচুকে খানিক গাল মন্দ করলেন, কিন্তু খোঁচরের কাজ তো খোঁচর করবেই। থানায় আর সেরকম কোনো কাজ ছিল না, তাই সামন্ত ঠিক করলেন আর থানায় না গিয়ে সোজা বাড়ি ফিরবেন। স্টেশন থেকে তার বাড়ি একটু দূরে। ঘুমরির মাঠ একপাশে রেখে যদি রেল লাইন ধরে সোজা হাঁটা যায় তাহলে তার বাড়ি পৌঁছতে খুব একটা বেশি সময় লাগে না। যেমন ভাবা তেমন কাজ। ছাতা মাথায় দিয়ে অয়ন সামন্ত স্টেশন থেকে প্ল্যাটফর্ম ছাড়িয়ে এগিয়ে গেলেন রেল লাইনের দিকে। রাতের বেলায় এদিকে ট্রেন আসে না, তবুও সামন্ত দারোগা লাইনের পাশ দিয়ে মাটির দিকে সতর্ক দৃষ্টি রেখে এগোচ্ছিলেন।
বর্ষাকালে এরকম গণ্ড গ্রামাঞ্চলে সাপখোপের ভয় রয়েছে। এই তো কদিন আগে গ্রামের একজনকে কালাচে কেটে দিয়েছে। তাকে অনেক চেষ্টা করার পর সদর হাসপাতালে নিয়ে গিয়ে বাঁচানো সম্ভব হয়েছে। অয়নবাবু এইসব বিষয়ে সতর্ক থাকলেও আসন্ন বিপদের খুব একটা তোয়াক্কা তিনি করেন না। এ জগতে জীবনের চেয়েও নিশ্চিত হলো মৃত্যু। একদিন না একদিন মৃত্যু আসবেই। মৃত্যুকে নিয়ে বসে বসে দুশ্চিন্তা করা ওনার ধাতে সয় না। জীবিত থাকতেই তিনি এমন কিছু করে ফেলতে চান যাতে মৃত্যুর পরও মানুষজন তাকে মনে রাখে। বৃষ্টির সঙ্গে সঙ্গেই জলীয় বাতাসের দাপটে অয়নবাবু ছাতা সামলাতে গিয়ে বিরক্ত হয়ে উঠছেন। মেঘের গর্জন হলেও বিদ্যুতের ঝলক আর তেমন পরিমাণে দেখা যাচ্ছে না। এমন সময় অয়ন সামন্তর হাতের টর্চটা কয়েকবার তপ তপ করে নিভে গেল। গোদের ওপর বিস্ফোরা। সামন্তবাবু ছাতাটার বাঁট গলা ও কাঁধের মাঝে বেখাপ্পাভাবে ধরে নিজের বাম হাতের ওপর ডান হাত দিয়ে টর্চটাকে ঠক ঠক করে ঠুকলেন, কিন্তু টর্চ জ্বলল না। অগত্যা নিশ্চিদ্র কালো অন্ধকারে টর্চের আলো ছাড়াই সে এগিয়ে চলল। এই পরিস্থিতিতেও তিনি ভীষণ রকমের নিঃশঙ্ক। পকেটে এখনও তার রিভলভার রয়েছে। বিন্দুমাত্র বিপদের আশঙ্কা দেখলেই গুলি ছুঁড়তে তিনি দুবারও ভাববেন না। এমন সময় করাত করাত শব্দ করে বাজ পড়ল। তৎক্ষণাৎ এক ঝটকা হাওয়ায় উড়ে গেল ছাতাটা। কোথায় গিয়ে পড়ল কে জানে। এরকম নিকষ কালো আঁধারে ছাতা খুঁজে পাওয়ার সম্ভাবনা নেই। এবারে বাকি পথটা ভিজে ভিজেই যেতে হবে দারোগা বাবুকে। জলের মধ্যে পায়ে ছপাত ছপাত শব্দ করে এগিয়ে চললেন দারোগা অয়ন সামন্ত। এইভাবে ভেজা কাকের মতো খানিক হাঁটতে হাঁটতে অকস্মাৎ তিনি হঠাৎ শুনতে পেলেন আরও একটি পদশব্দ, যেন তাকে অনুসরণ করে তার পিছু পিছু হেঁটে চলেছে। অয়নবাবুর হাতটা তার অজান্তেই বেল্টে বাঁধা রিভলভারটাকে চেপে ধরল। আরে আরে করেন কি? আমি চোর নই বাবু। খ্যানখ্যানে গলায় কেউ একজন ওর পিছন থেকে বলে উঠল। কণ্ঠস্বর শুনে অয়ন সামন্তর হাত পা যেন মৃদু কেঁপে উঠল। তিনি সঙ্গে সঙ্গে পিছনে ফিরে তাকালেন। কেউ একজন দাঁড়িয়ে আছে ঠিকই, কিন্তু যে অন্ধকারে তিনি নিজের হাতটুকুও দেখতে পাচ্ছেন না, সেই অন্ধকারে পাশে দাঁড়ানো মানুষটাকে তিনি কি করেই বা দেখবেন। গলাটা ঝেড়ে নিয়ে সামন্তবাবু গম্ভীর স্বরে প্রশ্ন করলেন, আপনি কে বটে? আমি বনমালী চৌধুরী। নামটা বড্ড বেশি চেনা চেনা ঠেকল অয়ন সামন্তর। এই কয়েকদিনের মধ্যেই নামটা যেন তিনি কোথায় একটা শুনেছেন। আগন্তুকের মুখ আন্দাজ করে তিনি আবার প্রশ্ন ছুড়লেন, ও, তা কোথায় থাকা হয়? এই গ্রামেই থাকি। আপনি তো সেই বীর দারোগা অয়ন সামন্ত, তাই না? কথাটা শুনে দারোগাবাবু বুক ফুলিয়ে মুখে মৃদু হাসি নিয়ে বললেন, ঠিকই ধরেছে। আপনার বাড়িটা কোথায়? সে একটু দূরেই। চলুন একসাথে একটু হাঁটা যাক। দারোগাবাবু মনে মনে ভাবলেন, ভালোই হয়েছে, একটা সঙ্গী পাওয়া গেছে। তবে সে ভাব প্রকাশ না করে তিনি হাঁটতে শুরু করলেন। বনমালী আবার নিজে থেকেই বলে উঠল,
দারোগা বাবু, আমি কিন্তু আপনার খুব বড় ভক্ত। আরে ভক্ত তো ভগবানের হয়, আমি তো আর ভগবান নই রে বাবা। আমাদের মতো অসহায় গ্রামবাসীদের জন্য আপনি ভগবান। আচ্ছা দারোগা বাবু, আপনি তো রোজ এই পথে আসেন না, আজ হঠাৎ এদিকে কেন? আসলে এই ঝড় বৃষ্টির মধ্যে থানায় ফিরতে ইচ্ছে করলো না। আর আমার বাড়ি স্টেশন থেকে খুব একটা দূরে না, ওই লাইন পারি, তাই জন্যই রেল লাইন ধরে হাঁটছি আর কি। কিন্তু এক সেকেন্ড, আপনি কি করে জানলেন যে আমি রোজ এখান দিয়ে যাই না? আপনি কি রোজ এখানে আমার জন্য বসে থাকেন নাকি মশাই? না না দারোগা বাবু, এখানে আমি বসে থাকি ঠিকই, তবে আপনাদের জন্য নয়। আমার একটা জিনিস হারিয়ে গেছে, সেটাই খুঁজে পাচ্ছি না বলে রোজ এখানে ফিরে ফিরে আসি। ও তাই বুঝি। তা জিনিসটা কি এখান থেকেই হারিয়েছে নাকি? হ্যাঁ দারোগা বাবু, এখান থেকে হারিয়েছে। আচ্ছা, তা কবে নাগাদ খোয়া গিয়েছে জিনিসটা? এই ধরুন 3-15 আগে। কখন? বনমালী একটু চুপ করল। দারোগা বাবুর মনে হলো হয়তো লোকটা সময়টা সঠিকভাবে আন্দাজ করার চেষ্টা করছে। তখনই বনমালী বলে উঠল, এখান থেকে শেষ ট্রেনটা যখন যায় তখনই আমার জিনিসটা খোয়া গেছে। শেষ ট্রেন বলতে তো ওই 8:35 নাকি? হ্যাঁ ওরকমই হবে দারোগা বাবু। কাঁটায় কাঁটায় কটা বেজেছিল সেটা কি আর দেখে রেখেছিলাম দারোগা বাবু? তবে তবে যদি জানতাম যে জিনিসটা খোয়া যাবে তাহলে এখানে আসতামই না। আরে মশাই, আগে থেকে কি সব দুর্ঘটনার কথা জানা যায়? এই জন্যই আমি সবাইকে সতর্ক থাকতে বলি। থানায় তো রিপোর্ট টিপোর্ট নিশ্চয়ই করেননি, নাহলে আমি ঠিক খবর পেতাম। না, করা হয়নি। এই তো আপনাদের দোষ মশাই। রিপোর্ট করলে এই আমি সামন্ত দারোগা এতক্ষণে ও জিনিস আপনার হাতে ধরিয়ে দিতাম বটে। চোর পাড়ালে আর বুদ্ধি দিয়ে কি লাভ? তা সেদিন জিনিসটা নিয়ে কখন বেরিয়েছিলেন বাইরে আপনি? লোকটা আবার কিছুক্ষণ চুপ করে ভাবল, তারপর বলল, এই 8টা নাগাদ। আচ্ছা, তা কোথায় যাচ্ছিলেন? এই তো এই রেল লাইন ধরে সোজা হাঁটতেই আমার বন্ধু করিমের বাড়ি, আমি সেখানেই যাচ্ছিলাম। সেদিনও এরকম বৃষ্টি হচ্ছিল। করিম মানে ওই কসাই করিম? হ্যাঁ ঠিক বলেছেন দারোগা বাবু। ওর বাড়ি তো আমার বাড়ি থেকে আরও খানিকটা দূরে। এতটা পথ হেঁটে যাচ্ছিলেন আপনি? আপনার কৃপায় এ তল্লাটে আর কোনো চোর ডাকাত নেই, তাই জন্যই অন্ধকারে এখন রাত বিরেতে হেঁটে যেতে ভয় করে না। সে যাই হোক, চোর ডাকাত নাই থাকুক, তবুও সতর্ক তো থাকতে হয় নাকি? তা এই ঝড় বৃষ্টির রাতে আপনি বন্ধুর বাড়ি যাচ্ছিলেন কেন বলুন তো? ওর মায়ের খুব অসুখ হয়েছিল দারোগা বাবু, আমি তাই ওর বাড়িতেই যাচ্ছিলাম। যদি কোনো প্রয়োজন হয় রাত বিরেতে, বয়স্ক মানুষ বুঝতেই তো পারছে, বিপদ আসলে করিম কাকা একা একা আর কতটাই বা সামলাবে। ও ঠিক আছে ঠিক আছে, তারপর কি হলো বলুন? বাড়ি থেকে এই ঝড় বৃষ্টি মাথায় নিয়েই বেরোলাম, সঙ্গে একটা ছাতা ছিল, কিন্তু মাঝপথে হাওয়ার দাপটে সেই ছাতা গেল উড়ে। আর কপাল কি করি, ওই ছাতা ফেলে আমি ওই রেল লাইন ধরে হাঁটছিলাম। এই সামনে 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 একটা গর্ত আছে। বনমালী শক্ত করে অয়ন সামন্তর হাতটা ধরে নিল। ও না থাকলে হয়তো গ্রামের বীর দারোগাবাবু রেল লাইনে মুখ থুবড়ে পড়তেন। নিজেকে সামলে দারোগাবাবু বললেন, অনেক ধন্যবাদ মশাই, এই লাইনে পড়লে এক্ষুনি মুখ মাথা ফেটে যেত আমার। এই বিভৎস অন্ধকারে আপনি কি করে গর্তটা দেখতে পেলেন বলুন তো মশাই? দেখতে আর এখন কিছুই পাই না দারোগা বাবু, সবই কেবল ঠাউর করতে পারি। যেমন একটু আগে আপনি পকেটে হাত দিয়ে পিস্তল বের করেছিলেন, সেটাও আমি কেবল বুঝতে পেরেছিলাম, চোখে কিছুই দেখিনি। দারোগাবাবু আর চোখে লোকটার দিকে তাকিয়ে অন্ধকারেই লোকটাকে মেপে নেওয়ার চেষ্টা করলেন।
লোকটাকে তো আর সাধারণ বলা যায় না। চোখে না দেখেও কেবল অনুমানের বশে অনুভব করতে পারে যারা, তারা নয় গোয়েন্দা আর না হয় পুলিশ, না হলে বদ মতলবের আশা কোনো আগন্তুক। সামন্তবাবু আবার হাঁটতে শুরু করলেন। লোকটা পুনরায় বলল, সেদিন যখন এই রেলপথ দিয়েই হাঁটছিলাম, তখন বৃষ্টির মধ্যে আমারও এই গর্তেই পা পড়ে গিয়েছিল, কিন্তু আমায় সেদিন ধরার মতো কেউই ছিল না। মুখ থুবড়ে পড়লাম রেল লাইনে। তারপর কি? আসলে রেল লাইনে মুখ থুবড়ে পড়ে মাথাটা রেল লাইনে ঢুকে গিয়েছিল। বৃষ্টির মধ্যেও ঝাপসা চোখে মাথায় হাত দিয়ে দেখলাম মাথা ফেটে গল গল করে রক্ত বেরোচ্ছে। তারপরেই জ্ঞান হারিয়েছিলাম। আচ্ছা 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 আচ্ছা, এইবারে এবারে আমি বুঝতে পেরেছি ব্যাপারটা। কেস সলভ করে ফেলার আনন্দে উচ্ছ্বসিত হয়ে বলে উঠলেন অয়নবাবু। বনমালী কিন্তু কিন্তু করে জিজ্ঞাসা করল, কি বুঝছেন দারোগা বাবু? এ তো জলের মতো সহজ। পা গর্তে ঢুকে যাবার পর আপনি মুখ থুবড়ে রেল লাইনে পড়লেন, তারপর আপনার মাথাটা ঠুকলো রেল লাইনে, সঙ্গে সঙ্গে আপনার মাথা গেল ফেটে, আর আপনিও মশাই জ্ঞান হারালেন। সেই সুযোগে কোনো চোর বাবাজি আপনার হাতে ধরা সেই মূল্যবান জিনিসটি নিয়ে পলায়ন করলো। সিম্পল ব্যাপার। কিন্তু একটা কথা আপনাকে বলে রাখি, পুলিশের কাছে না গিয়ে মশাই আপনি ভালোই করেছেন। যে চোরকে আপনি চোখেও দেখেননি, সেই চোরকে তো আর শনাক্ত করা যাবে না, তাই বললাম আর কি। কিন্তু দারোগা বাবু, আমার হাতে তো কোনো জিনিস ধরা ছিল না। আমি একেবারে খালি হাতেই বাড়ি থেকে বেরিয়েছিলাম। সঙ্গে একটা ছাতা ছিল ঠিকই, কিন্তু সেও তো মাঝপথে উল্টে গেছিল বলে ফেলে দিয়েছিলাম। বুঝেছি। তাহলে নিশ্চয়ই কোঁচড়ে বাঁধা ছিল বা ধুতির খুঁটিতে রেখেছিলেন। না না, আমি তো পাঞ্জাবি পাজামা পরে বেরিয়েছিলাম। ও, তাহলে কি পাঞ্জাবির পকেটে রেখেছিলেন? তাও নয়। আরে মশাই, তাহলে জিনিসটা রেখেছিলেন কোথায়? হ্যাঁ, কাঁধে নিয়ে হাঁটছিলেন নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছেন, আমার কাঁধেই সেটা ছিল। দারোগাবাবু বিড়বিড় করে বললেন, বুঝেছি। একটা পিঠের ব্যাগ বা হয়তো ওই ঝোলা জাতীয় কিছুতে জিনিসটা নিয়ে যাচ্ছিল। তারপর বনমালীর উদ্দেশ্যে বলে উঠল, আচ্ছা বলছি, তাহলে ব্যাগটা সমেত জিনিসটাও চুরি হয়েছে, তাই তো? ব্যাগ? আগে ব্যাগ তো ছিল না। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কি বললেন? ব্যাগ ছিল না? আচ্ছা, এবারে কিছুটা আন্দাজ করতে পারছি আমি। তা কি আন্দাজ করলেন দারোগা বাবু? আপনার গলায় ওই সোনার চেন টেন টাইপের কিছু একটা ছিল। আপনি অজ্ঞান হওয়ার পর চোর সেটাই নিয়ে ভেগেছে, তাই তো? বনমালী মৃদু হাসল, তারপর বলল, আমি গরিব ঘরের ছেলে দারোগা বাবু। আমার মায়েরই কানে গলায় একটাও সোনার কুচি নেই। আমার গলায় চেন কোত্থেকে আসবে বলুন তো? উফ মশাই, নেশা টেশা করেছেন নাকি? হ্যাঁ, দেখছেন তো এতক্ষণ যেটা নিয়ে আলোচনা করছি সেই জিনিসটা যে কি সেটাই এখনো জানা হলো না। আচ্ছা, এমন কি মূল্যবান জিনিস আপনার সঙ্গে ছিল, দয়া করে একটু বলবেন? বলছি দারোগা বাবু, আপনাকে বললে আপনি কি সেই জিনিস আমায় এনে দিতে পারবেন? কথা দিতে পারছি না, তবে তবে চেষ্টা করব। আপনি যদি সেই জিনিস আমায় এনে দেন, তাহলে আমি আপনার কেনা গোলাম হয়ে থাকবো হুজুর। এই জিনিসটার জন্য 15টা দিন আমি শুধু এই রেল লাইনের ধারে ভূতের মতো ঘুরে বেড়াচ্ছি। আরে আচ্ছা বাবা, হয়েছে হয়েছে। এত কাঁদুনে লোক আমার একেবারে বরদাস্ত হয় না। একে এই ঝড় বৃষ্টি অন্ধকার, তারপরে ছাতাটা উড়ে গেছে, একেবারে ঘেঁটে আছি। আর আমার মাথাটা খারাপ না করে দয়া করে বলুন যে আপনার কি খোয়া গেছে, বলুন তো। বনমালী আবার কিছুক্ষণ চুপ করে থেকে বলতে শুরু করল,
সেদিন অজ্ঞান হয়ে কতক্ষণ পড়েছিলাম মনে নেই। যখন জ্ঞান ফিরল তখন আমার বুকটা ভয়ে কেঁপে উঠল। আমার জীবনের সব থেকে মূল্যবান জিনিসটা কে যেন আমার থেকে নিয়ে চলে গেছে। আমার গোটা শরীরটা ভয়ে কেঁপে উঠল। বুঝতে পারছিলাম না যে কি করে সেটা ফিরে পাবো। তন্ন তন্ন করে খুঁজে বেড়ালাম, কিন্তু পেলাম না। এত দামি জিনিস মানুষ জীবনে একটাই পায়, এরকম ভাবে হারিয়ে ফেলবো কল্পনাও করতে পারিনি। দারোগাবাবু এবারে থামলেন, বনমালীর দিকে ফিরে তাকালেন। অন্ধকারে এখনো লোকটাকে স্পষ্ট দেখা যাচ্ছে না। ক্রুদ্ধ স্বরে তিনি বললেন, এই শুনুন, আর 1 মিনিটের মধ্যে যদি আপনি না বলেন যে আপনার কি হারিয়েছে, তাহলে কিন্তু এই রাতের বেলা আপনাকে নিয়ে হাজতবাস করাবো। তখন থেকে খালি উল্টো পাল্টা বকে চলেছে। যতটুকু জিজ্ঞাসা করছি ততটুকু উত্তর দিতে পারেন না। জিনিসটা খুব দামি হুজুর, তাই হয়তো এটা হারানোর দুঃখে আমি পাগল পাগল হয়ে গেছি। সারা এ তো জ্বালিয়ে মারলো দেখছি। কথাটা বলেই দারোগাবাবু পকেট থেকে পিস্তল বের করলেন। অন্ধকারে সেটা লোকটার দিকে যথাসম্ভব তাক করে বললেন, সারা তখন থেকে অনেক বাড়াবাড়ি সহ্য করেছি তো, এবার দেখ গুলি মেরে তোর খুলিটা উড়িয়ে দেবো একেবারে। বনমালী এবারে হো হো করে হেসে উঠল। তারপর হাসি থামিয়ে সেই রকম খ্যান খ্যান অথচ রহস্যমাখা কণ্ঠে বলল, আপনি পারবেন না হুজুর, আপনি পারবেন না। কি বললি পারবো না? হ্যাঁ, এই পিস্তল থেকে আমি কতবার গুলি ছুঁড়েছি তুই জানিস, আর তুই বলছিস আমি গুলি ছুঁড়তে পারবো না? হ্যাঁ, এত বড় সাহস তোর? না না দারোগা বাবু, আমি তা বলিনি। গুলি নিশ্চয় ছুটতে পারবেন, কিন্তু আমার খুলি ওড়াতে পারবেন না। কেন কেন পারবো না? গুলি মারলে তোর খুলি উঠবে না? হ্যাঁ, যা নেই তা কি করে ওড়াবেন বাবু? মানে কি বলছিস তুই? হ্যাঁ, সেটাই তো এতক্ষণ ধরে বলার চেষ্টা করছি বাবু। সেদিন অজ্ঞান অবস্থায় কেউ যেন আমার থর থেকে আমার মুন্ডুটা আলাদা করে নিয়ে চলে গেছিল দারোগা বাবু। তারপর থেকেই আমি আমার মুন্ডুটা খুঁজে বেড়াচ্ছি, কিন্তু কোথাও সেটা খুঁজে পাচ্ছি না। আপনি আমার মুন্ডুটা খুঁজে দেবেন দারোগা বাবু, বড় উপকার হয় তাহলে। এমন সময় দারোগাবাবুর হাতের টর্চটা হঠাৎ করে নিজে থেকেই জ্বলে উঠল। আস্তে আস্তে তিনি টর্চটা তুলে দেখলেন তার সামনে থাকা অবয়বটি নিজের মুন্ডুবিহীন ধর নিয়ে হাত জোড় করে দাঁড়িয়ে রয়েছে। চোখের পলকের মধ্যে অয়ন সামন্তর মনে পড়ল বনমালী চৌধুরী নামটা তার এত চেনা চেনা ঠেকছিল কেন। 2 সপ্তাহ আগে বনমালী চৌধুরী বলে একজন এই রেল লাইনে কাটা পড়েছিল। দারোগাবাবু নিজে এসেছিল লাশ উদ্ধার করতে, কিন্তু সেই দিন তিনি রক্তাক্ত রেল লাইনে শুধুমাত্র মুন্ডুটা ছাড়া ধরের কোনো অংশ খুঁজে পাননি। মুন্ডু দেখেই গ্রামের লোকেরা তাকে বনমালী চৌধুরী বলে শনাক্ত করেছিল। হাত কাঁপছিল দারোগাবাবু। নিজের চোখে তিনি বিশ্বাস করতে পারছিলেন না। বনমালী হাত জোড় করে ওনার দিকে এগিয়ে এসে বলল, কি হলো বাবু, খুঁজে দেবেন তো আমায় আমার মুন্ডুটা?
হাত থেকে টর্চটা পড়ে গেল দারোগা বাবুর। মেঘের গর্জনের সঙ্গে দারোগা অয়ন সামন্তর জ্ঞানহীন দেহটা মাটিতে লুটিয়ে পড়ল।